আমাদের বাড়ির সেই ছোট্ট বাঘগুলো মানে আমাদের প্রিয় বিড়ালদের সুস্থ আর হাসি খুশি রাখতে হলে ওদের ঠিক কি কি প্রয়োজন সেটা বোঝাটা কিন্তু বেশ জরুরি। একদম। আজ আমরা কয়েকটা প্রফেশনাল সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিড়ালের আচরণ আর ওদের পারিপার্শ্বিক চাহিদাগুলো নিয়ে একটু গভীরভাবে কথা বলবো, যাতে আর কি পোষ্য মালিকরা তাদের বন্ধুদের আরো ভালোভাবে বুঝতে পারেন। ঠিক তাই। দেখুন, একজন পশু চিকিৎসক হিসেবে আমরা প্রায়শই দেখি যে বিড়ালের অনেক আচরণগত সমস্যার মূলে কিন্তু থাকে ওদের পরিবেশ বা ধরুন চাহিদা পূরণ না হওয়া। আজ আমরা সেই সব সুনির্দিষ্ট চাহিদাগুলো নিয়েই কথা বলবো, বিশেষ করে স্বাস্থ্যকর বিড়াল পরিবেশের 5টি স্তম্ভ বা 5 পিলার্স অফ আ হেলদি ফিলাইন এনভায়রনমেন্ট, এই কাঠামোটা ব্যবহার করে আলোচনাটা করব। আমাদের লক্ষ্য এটাই যে বিড়ালদের মালিকরা যেন এই বিষয়গুলো সহজে বুঝতে পারেন আর কি, এবং তাদের বিড়াল বন্ধুদের জন্য একটা চমৎকার পরিবেশ তৈরি করতে পারেন। অনেকেই তো ভাবেন বিড়াল বেশ স্বাধীন, নিজের মতো থাকে, খুব বেশি দেখভালের দরকার হয় না, যাকে বলে লো মেইনটেনেন্স। কিন্তু এই ধারণাটা কি আসলেই ঠিক? ওহো, সেখানেই তো প্রশ্নটা। চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক উৎসগুলো তথ্যের ভিত্তিতে। শুরু করা যাক। তাহলে শুরু করা যাক প্রথম স্তম্ভ দিয়ে, একটা নিরাপদ আশ্রয় বা সেফ স্পেস। নিরাপত্তা বিড়ালের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই। ওরা শিকারী হলেও বাইরে কিন্তু অন্য প্রাণীর শিকারও হতে পারে। নিজেদের একটা নিরাপদ এলাকা বা কোর টেরিটরি ওদের মানসিক শান্তির জন্য খুব খুব দরকার। একদম। উৎসের একটা গল্প মনে পড়ছে, ব্রুস দ্য ডেসপটের। হ্যাঁ, যেখানে বাইরের একটা বিড়াল ঘরের ভেতর ঢুকে পড়ায় বাড়ির বিড়ালটা কি ভীষণ মানসিক চাপে পড়েছিল। ঠিক তাই। এই নিরাপত্তার অনুভূতিটা ওদের সহজাত। বন্য পরিবেশে দেখুন না, বিপদ বুঝলে বা চারপাশ দেখতে ওরা কিন্তু চট করে গাছের উঁচু ডালে উঠে পড়ে। ঘরেও আমাদের একই ধরনের নিরাপদ জায়গা তৈরি করে দিতে হবে। সেটা হতে পারে একটা সাধারণ কার্ডবোর্ডের বাক্স। হ্যাঁ, তবে খেয়াল রাখতে হবে যেন বেরোনোর একাধিক পথ থাকে, না হলে ওরা আটকা পড়েছে বলে মনে করতে পারে। ও আচ্ছা। এছাড়া বুকশেলফের ওপরের তাক, ক্যাট ট্রি, আলমারির ওপর বা ধরুন খাটের তলাও ওদের খুব পছন্দের নিরাপদ আশ্রয় হতে পারে। উঁচু জায়গাগুলোর কথা যখন উঠলই, এর কারণ কি? শুধুই নিরাপত্তা নাকি অন্য কিছু আছে? নিরাপত্তা তো বটেই, তবে আরও কারণ আছে। উঁচু জায়গা থেকে ওরা নিজেদের এলাকা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে, কোথায় কি ঘটছে সেদিকে নজর রাখতে পারে। এটা ওদের আত্মবিশ্বাসও বাড়ায়। আচ্ছা। আর যদি বাড়িতে একাধিক বিড়াল থাকে, উঁচু জায়গাগুলো ওদের ব্যক্তিগত স্পেস পেতেও সাহায্য করে, সংঘাত কমায় আর কি। বুঝেছি। আর বাড়ির বাইরে ধরুন দরজা বা ক্যাট ফ্ল্যাপের কাছে যদি কিছু ঝোপঝাড় বা উঁচু প্ল্যাটফর্ম থাকে, তাহলে বাইরে বেরোনোর সময় বা ঢোকার মুখে ওরা অনেক বেশি নিরাপদ বোধ করে। এবার একটা জরুরি প্রশ্ন, বিড়ালকে কি একেবারেই ঘরে রাখা উচিত নাকি বাইরে যেতে দেওয়া ভালো? উৎসগুলোতে এর সুবিধা অসুবিধা দুটোই কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, এটা একটা বেশ বিতর্কের বিষয়। বাইরে যেতে পারলে ওরা স্বাভাবিক শিকারী আচরণ করার, দৌড়ঝাঁপ করার, গন্ধ শোখার অনেক সুযোগ পায়, যা ওদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। অবশ্যই। কিন্তু ঝুঁকিও তো আছে। হ্যাঁ, ঝুঁকিও আছে। রাস্তায় দুর্ঘটনা, অন্য প্রাণীর আক্রমণ, রোগ সংক্রমণ বা হারিয়ে যাওয়া। বিশেষ করে কম বয়সী পুরুষ বিড়ালদের ক্ষেত্রে এই ঝুঁকিগুলো কিন্তু বেশি থাকে। তাহলে উপায় কি? একটা ব্যালেন্স করা যায় কিভাবে? একটা চমৎকার মাঝামাঝি সমাধান হতে পারে একটা সীমাবদ্ধ কিন্তু নিরাপদ বাইরের পরিবেশ তৈরি করা। যেমন ধরুন ক্যাটিও, বিড়ালের জন্য বিশেষভাবে বানানো সুরক্ষিত বারান্দা বা উঠোনের মতো জায়গা। ও, ক্যাটিও। হ্যাঁ, অথবা বাড়ির বাগানটা ক্যাট প্রুফ বেড়া দিয়ে ঘিরে দেওয়া। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ফেলিন প্র্যাকটিশনার্স AAFP বা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ফেলিন মেডিসিন ISFM এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও মনে করে নিরাপত্তা আর পরিবেশগত চাহিদা পূরণ দুটোই নিশ্চিত করে এমন নিয়ন্ত্রিত ইনডোর আউটডোর ব্যবস্থা অনেক বিড়ালের জন্যই সবচেয়ে ভালো। কিন্তু সেই বাইরের জায়গায় কি খেয়াল রাখতে হবে? অবশ্যই, সেখানে লুকোনোর জায়গা, ছায়া আর পরিষ্কার জল রাখার ব্যবস্থা করতে হবে। হার্নেস পরিয়ে বাইরে ঘোরানোর ব্যাপারে কি বলবেন? অনেকেই তো আজকাল চেষ্টা করেন। হ্যাঁ, কিছু বিড়ালকে ছোটবেলা থেকে অভ্যেস করালে তারা হার্নেস পরে বা স্ট্রোলের মধ্যে ঘুরে আসতে পছন্দও করতে পারে, কিন্তু এটা সব বিড়ালের জন্য নয়। দেখতে হবে বিড়ালটা স্বচ্ছন্দ বোধ করছে কিনা, ভয় পাচ্ছে না তো।
জোর করে কিছু করা কিন্তু একদম উচিত নয়। যদি দেখেন সে উপভোগ করছে, তাহলে অল্প সময়ের জন্য নিরাপদ পরিবেশে ঘোরানো যেতেই পারে। বেশ, প্রথম স্তম্ভ মানে নিরাপদ জায়গা নিয়ে তো একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল। এবার আসি দ্বিতীয় স্তম্ভে, একাধিক এবং পৃথকীকৃত অত্যাবশ্যকীয় পরিবেশগত সম্পদ। বাপরে, বেশ ভারী শোনা কথাটা। হ্যাঁ, মানে সহজ কথায় ওদের প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার, জল, লিটার বক্স, বিশ্রামের জায়গা, আছড়ানোর জায়গা, এগুলো যথেষ্ট সংখ্যায় এবং বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা। ঠিক, বিশেষ করে যদি বাড়িতে একাধিক বিড়াল থাকে তাহলে এই ব্যাপারটা খুব জরুরি হয়ে পড়ে, তাই না? খুবই জরুরি। একাধিক বিড়াল থাকলে এই সম্পদগুলো নিয়ে যাতে ওদের মধ্যে প্রতিযোগিতা বা ধরুন সংঘাত না হয়, সেজন্যই এই ব্যবস্থা। ভাবুন তো, যদি একটাই জলের বাটি বা একটাই লিটার বক্স থাকে আর একজন বেশ শক্তিশালী বিড়াল সেটা আগলে বসে থাকে, তাহলে অন্যগুলো তো ব্যবহারই করতে পারবে না। ঠিক তাই, ওদের মধ্যে চাপ বাড়বে, সম্পর্ক খারাপ হবে। তাই এই প্রয়োজনীয় জিনিসগুলো পর্যাপ্ত সংখ্যা এবং আলাদা আলাদা জায়গায় রাখতে হবে। তাহলে এক এক করে আসি। প্রথমে লিটার বক্সের কথায়, এটা সঠিক ব্যবস্থাপনার জন্য কি কি বিষয় মাথায় রাখা দরকার? লিটার বক্স নিয়ে কয়েকটা জরুরি বিষয় আছে, মানে খেয়াল রাখার মতো। প্রথমত জায়গা, এটা রাখতে হবে বাড়ির এমন কোণে যা শান্ত, নিরিবিলি, ব্যক্তিগত এবং অবশ্যই খাবার বা জলের জায়গা থেকে দূরে। আচ্ছা, দূরে রাখাটা জরুরি। হ্যাঁ। দ্বিতীয়ত আকার, বক্সটা যথেষ্ট বড় হওয়া দরকার। অন্তত বিড়ালের নাক থেকে লেজের গোড়া পর্যন্ত যা দৈর্ঘ্য, তার 1.5 গুণ লম্বা হলে ভালো হয়, যাতে সে আরামে ঘুরতে বা মাটি খুঁড়তে পারে আর কি। 1.5 গুণ, বেশ বড় তো। হ্যাঁ। তৃতীয়ত ধরন, বাজারে খোলা ট্রে বা ঢাকা বক্স 2 পাওয়া যায়। কোনটা আপনার বিড়াল পছন্দ করছে সেটা একটু দেখে নিতে পারেন। চতুর্থত লিকারের উপাদান বা সাবস্ট্রেট। বেশিরভাগ বিড়াল গন্ধহীন, নরম, বালির মতো জিনিস পছন্দ করে। এটা অন্তত 3-4 সেন্টিমিটার পুরু করে রাখতে হবে। গন্ধহীন বলছেন? সুগন্ধি লিটারও তো পাওয়া যায়। পাওয়া যায়, কিন্তু অনেক বিড়াল ওই কড়া গন্ধটা পছন্দ করে না, তাই গন্ধহীনটাই সাধারণত ভালো। পঞ্চমত সংখ্যা, নিয়মটা হলো বাড়িতে যতগুলো বিড়াল তার চেয়ে অন্তত একটা বেশি লিটার বক্স রাখা। একটা বেশি? হ্যাঁ, N+1 রুল বলে এটাকে। আর এগুলো বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখতে হবে, এক জায়গায় নয়। আর ষষ্ঠত এবং খুব জরুরি, পরিষ্কারতা। প্রতিদিন অন্তত একবার বর্জ্য পরিষ্কার করা এবং সপ্তাহে একবার পুরো লিটার ফেলে দিয়ে বক্স ধুয়ে নতুন লিটার দেওয়া খুব দরকার। প্রতিদিন পরিষ্কার করাটা মাস্ট। একদম। একটা মজার গবেষণা বলছে লিটার বক্সের সংখ্যা বাড়ালে নাকি বিড়ালদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণও বাড়ে। দারুণ তথ্য। এবার খাবারের জায়গার ব্যবস্থাপনা নিয়ে বলুন। এখানেও কি একই নিয়ম, মানে আলাদা রাখা? অবশ্যই, প্রতিটি বিড়ালের জন্য আলাদা খাবারের বাটি এবং খাওয়ার জায়গা থাকা উচিত, যেখানে সে অন্য বিড়াল বা বাড়ির হইচই থেকে দূরে শান্তিতে খেতে পারে। সম্ভব হলে ওদের একে অপরের চোখের আড়ালে খাওয়ানো ভালো। আচ্ছা। আর একটা বিষয়, অন্যদের সামনে খাবার তৈরি না করাই ভালো, কারণ খাবারের গন্ধ বা প্রস্তুতি দেখার উত্তেজনা থেকেও ওদের মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে, মানে একটা টেনশন তৈরি হতে পারে আর কি। ও, এটা তো ভাবিনি। আর দিনে বেশ কয়েকবার অল্প অল্প করে খাবার দেওয়াটা ওদের স্বাভাবিক খাদ্যাভ্যাসের সঙ্গে বেশি মেলে, কারণ বন্য পরিবেশে ওরা ছোট ছোট শিকার ধরে বারে বারে খায়। আর আগেই বলেছি, খাবারের জায়গা, লিটার বক্স এবং জলের জায়গা থেকে অবশ্যই দূরে রাখতে হবে। জলের ব্যবস্থার কথাটা এবার পরিষ্কার করুন। আপনি বললেন খাবারের জায়গা থেকে দূরে রাখতে, এর কারণটা কি আর কি কি খেয়াল রাখা উচিত? হ্যাঁ, এটা একটা খুব সাধারণ ভুল যা আমরা প্রায়শই দেখি, খাবার আর জলের বাটি একদম পাশাপাশি রাখা। এর পেছনের কারণটা বেশ ইন্টারেস্টিং আসলে। ধারণা করা হয় বন্য পরিবেশে বিড়ালরা শিকার করা প্রাণীর দেহাবশেষ থেকে জলের উৎসকে দূরে রাখে, যাতে জল দূষিত না হয়। ও, এই সহজাত প্রবৃত্তি থেকে ওরা খাবার জায়গার কাছাকাছি জল খেতে খুব একটা চায় না। তাই জলের পাত্র খাবারের জায়গা থেকে দূরে রাখলে ওরা সাধারণত বেশি জল খায়। আর পর্যাপ্ত জল খাওয়া ওদের কিডনি এবং মূত্রনালীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যন্ত জরুরি। বুঝলাম। আর পাত্র বা অন্য কোনো টিপস আছে জলের ব্যাপারে? জলের জন্য একাধিক পাত্র বাড়ির বিভিন্ন জায়গায় রাখুন। চওড়া মুখের সিরামিক বা কাচের পাত্র ভালো, কারণ এগুলো পরিষ্কার রাখা সহজ আর গন্ধ হয় না।
প্লাস্টিকের পাত্রে অনেক সময় গন্ধ হয়ে যায় বা ব্যাকটেরিয়া জন্মায়, তাই ওটা এড়িয়ে যাওয়াই ভালো। আচ্ছা, পাত্রে সবসময় টাটকা পরিষ্কার জল রাখতে হবে এবং ঘরের স্বাভাবিক তাপমাত্রার জলই ওরা বেশি পছন্দ করে। বয়স্ক বা আর্থরাইটিসে ভোগা বিড়ালদের জন্য জলের পাত্র যেন এমন জায়গায় থাকে যেখানে ওরা সহজে পৌঁছতে পারে। কিছু বিড়াল আবার বহমান জল পছন্দ করে, ঝর্ণার মতো। হ্যাঁ, তাদের জন্য জলের ফাউন্টেন ব্যবহার করা যেতে পারে। উৎসগুলোতে থিঙ্ক ড্রিঙ্ক নামে একটা অংশে এই জলের গুরুত্ব নিয়ে খুব সুন্দর করে বলা আছে। বোঝা গেল। এবার আসি বিশ্রামের জায়গায়। বিড়াল তো দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে বা বিশ্রাম নিয়ে কাটায়। ঠিক তাই, গড়ে 12 থেকে 18 ঘন্টা। বাপরে। তাই ওদের জন্য একাধিক আরামদায়ক উষ্ণ বিশ্রামের জায়গা থাকা দরকার। এই জায়গাগুলো বিভিন্ন উচ্চতায় হলে আরো ভালো। কেউ হয়তো জানলার ধারে রোদ পোহাতে ভালোবাসে, কেউ সোফার পিছনে লুকিয়ে থাকতে, আবার কেউ হয়তো আলমারির মাথায় উঠে বিশ্রাম নিতে পছন্দ করে। ওরা জায়গা বদলায়ও তো, তাই না? হ্যাঁ, ওরা প্রায়শই ঘুমের জায়গা বদলায়। মনে করা হয় এটা ওদের পরিষ্কার থাকার এবং পরজীবী এড়ানোর একটা সহজাত কৌশল। তাই বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিশ্রামের অপশন ওদের দিন। আর সেই বহুল আলোচিত সমস্যা আঁচড়ানো, আসবাবপত্র বাঁচানো তো দায় হয়ে যায় অনেক সময়। এর সমাধান কি? দেখুন, আঁচড়ানো বন্ধ করার চেষ্টা করাটাই কিন্তু ভুল, কারণ এটা ওদের একটা অত্যন্ত স্বাভাবিক এবং জরুরি আচরণ। জরুরি? হ্যাঁ। কেন? এটা শুধু নখ ধার দেওয়া বা পুরনো খোলস তুলে ফেলা নয়, এটা ওদের এলাকা চিহ্নিত করার একটা গুরুত্বপূর্ণ উপায়। পায়ের পাতার গ্রন্থি থেকে ফেরোমন বা গন্ধ নিঃসরণের মাধ্যমে ওরা নিজেদের পরিচিতি বা মালিকানা জানায়, যা ওদের মানসিক নিরাপত্তা দেয়। তাই আঁচড়ানো বন্ধ না করে ওদের সঠিক জায়গায় আঁচড়াতে উৎসাহিত করতে হবে। কিভাবে উৎসাহিত করা যায়? সোফা ছেড়ে স্ক্র্যাচিং পোস্টে আঁচড়াবে কি করে? প্রথমত, সঠিক জিনিস দিন। উল্লম্ব বা খাড়া যেমন স্ক্র্যাচিং পোস্ট, এবং অনুভূমিক বা শোয়ানো যেমন কার্ডবোর্ড স্ক্র্যাচার বা পাটের ম্যাট, 2 ধরনের ব্যবস্থা রাখুন, কারণ এক একজনের পছন্দ এক এক রকম হতে পারে। আচ্ছা, 2 রকমই। হ্যাঁ, পোস্টগুলো যথেষ্ট লম্বা হতে হবে যাতে বিড়াল শরীর টানটান করে আঁচড়াতে পারে, আর অবশ্যই মজবুত ও স্থিতিশীল হতে হবে যাতে নড়ে বা পড়ে না যায়। দ্বিতীয়ত, সঠিক জায়গায় রাখুন। এগুলো রাখতে হবে চোখে পড়ার মতো জায়গায়, যেমন ঘরের প্রবেশপথে, ওদের ঘুমের জায়গার আশেপাশে, বা যেখানে ওরা আগে আঁচড়েছে। ধরুন সোফার হাতল, তার কাছাকাছি। সোফার পাশেই রেখে দেব? হ্যাঁ, প্রাথমিকভাবে তাই করতে পারেন যাতে ওটা ব্যবহার করতে শেখে। তৃতীয়ত, উৎসাহিত করুন। নতুন পোস্টে ক্যাটনিপ স্প্রে করতে পারেন বা ওর পছন্দের খেলনা দিয়ে ওখানে খেলতে পারেন। আর পুরনো ছেঁড়া পোস্ট কিন্তু ফেলবেন না। ফেলবো না। ওই পরিচিত গন্ধটাই ওকে নতুন পোস্ট ব্যবহার করতে উৎসাহিত করতে পারে। আরেকটা জরুরি কথা, নখ তুলে ফেলার অস্ত্রোপচার বা ডিক্লয়িং, এটা অত্যন্ত বেদনাদায়ক এবং বেশিরভাগ সভ্য দেশে নিষিদ্ধ বা অত্যন্ত নিরুৎসাহিত করা হয়। এটা বিড়ালের স্বাভাবিক আচরণে বাধা দেয় এবং দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক কষ্টের কারণ হতে পারে। এর বদলে নিয়মিত নখ কেটে দেওয়া বা নখ ঢাকার জন্য নরম ক্যাপ ব্যবহার করা অনেক ভালো বিকল্প। দারুণ পরামর্শ। এবার চলুন তৃতীয় স্তম্ভে যাই, খেলাধুলা এবং শিকার প্রবৃত্তির সুযোগ। আমার তো ধারণা খেলা শুধু ছোট বিড়াল ছানাদের জন্যই নয়, প্রাপ্তবয়স্ক বিড়ালদের জন্য সমান জরুরি। এখানেই বিষয়টা বেশ মজার হয়ে ওঠে। একদম ঠিক, খেলাধুলা সব বয়সের বিড়ালের জন্য অত্যাবশ্যক। এটা ওদের শারীরিক ব্যায়াম তো বটেই, মানসিক উদ্দীপনাও যোগায়। আর সবচেয়ে বড় কথা, এটা ওদের সহজাত শিকারী প্রবৃত্তি পূরণ করতে সাহায্য করে, যা ওদের ভালো থাকার জন্য খুব দরকার। তাই না? হ্যাঁ, একটা গবেষণায় দেখা গেছে দিনে মাত্র কয়েক মিনিটের ইন্টারঅ্যাক্টিভ খেলা, মালিকের সাথে একসাথে খেলা, বিড়ালের মধ্যে একঘেয়েমি বা আচরণগত সমস্যা অনেক কমাতে পারে। ইন্টারঅ্যাক্টিভ খেলা বলতে ঠিক কি ধরনের খেলার কথা বলছেন? উদাহরণ দিলে ভালো হয়। এমন খেলা যা শিকার ধরার অনুকরণ করে, যেমন একটা ছড়ির মাথায় পালক বা ফিতে লাগানো খেলনা দিয়ে শিকারের মতো নড়াচড়া করা, লুকোচুরি করা, হঠাৎ বের হওয়া, দৌড়ানো। ও আচ্ছা। খেলাটা এমনভাবে পরিচালনা করতে হবে যাতে বিড়াল পুরো শিকারের ধাপগুলো অনুভব করতে পারে। শিকারকে অনুসরণ করা, ঝাঁপিয়ে পড়া, ধরা এবং শেষে মেরে ফেলা, যেমন খেলনাটাকে কিছুক্ষণ ধরে রাখতে বা কামড়াতে দেওয়া। আর শেষে একটা ট্রিট?
হ্যাঁ, খেলার শেষে ওকে একটা ছোট ট্রিট দিলে শিকার ধরার সম্পূর্ণ চক্রটা পূর্ণ হয় এবং সে সন্তুষ্টি লাভ করে। লেজার পয়েন্টার নিয়ে একটা কথা প্রায়ই শোনা যায়, ওটা কি ভালো? মানে বিড়ালগুলো তো দারুণ ছোটাছুটি করে। লেজার পয়েন্টার বিড়ালকে দৌড়াতেতে খুব কার্যকর, কিন্তু একটা সমস্যা আছে, যেহেতু ওরা কখনোই ওই আলোর বিন্দুটাকে ধরতে পারে না। ধরতে পারে না, ঠিক। এটা ওদের মধ্যে হতাশা তৈরি করতে পারে। তাই যদি লেজার ব্যবহার করেনও, খেলার শেষে আলোটা একটা আসল খেলনার উপর ফেলুন, যেটা সে ধরতে ও কাবু করতে পারে। ও, এটা ভালো বুদ্ধি। উৎসগুলোতে এনরিচড ফিডিং বা কন্ট্রা ফ্রিলোডিং বলে একটা মজার ধারণার কথা আছে, একটু বুঝিয়ে বলবেন প্লিজ? হ্যাঁ, কন্ট্রা ফ্রিলোডিং সহজ কথায় এর মানে হলো খাবারটা সহজে বাটিতে না দিয়ে সেটার জন্য বিড়ালকে একটু কাজ বা মাথা খাটাতে দেওয়া। ওরা কিন্তু এটা বেশ উপভোগ করে। তাই খাবার পেতে কষ্ট করতে চাইবে? হ্যাঁ, এটা ওদের শিকারী প্রবৃত্তি পূরণ করে, মানসিক চ্যালেঞ্জ দেয় এবং একঘেয়েমি কাটায়। কিভাবে করা যেতে পারে এটা? খুব কি ঝামেলার? একেবারেই না, খুব সহজ কিছু উপায় আছে। যেমন ওদের শুকনো খাবার বা কিবুলগুলো বাটিতে না দিয়ে ঘরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা, যাতে খুঁজে বার করতে হয়। খুঁজে খুঁজে খাবে? হ্যাঁ, অথবা খাবারগুলো মেঝেতে ছড়িয়ে দেওয়া, যাতে তাড়া করে ধরে খেতে পারে। পাজল ফিডার ব্যবহার করা যেতে পারে। বাজারে নানা রকম পাওয়া যায়, আবার ঘরেও বানানো যায়। ঘরে বানানো যায়? কি রকম? ধরুন, টয়লেট পেপারের রোলের মধ্যে খাবার ভরে দুদিক বন্ধ করে দিলেন, বা ডিমের কার্টনের খোপে খোপে খাবার রাখলেন। স্নাফল ম্যাট বলে একরকম ম্যাট পাওয়া যায়, যার ভাঁজে ভাঁজে খাবার লুকিয়ে রাখা যায়। এগুলো সবই ওদের ব্যস্ত রাখে এবং মানসিকভাবে সতেজ রাখে। আচ্ছা, অনেক বিড়াল তো ভোরবেলা ডেকে ডেকে ঘুম ভাঙিয়ে দেয় খাবারের জন্য। এই কন্ট্রাফিলোডিং কি সেখানেও সাহায্য করতে পারে? উৎসে টম দ্য টিয়ারোয়ের গল্পে এরকমই তো একটা ইঙ্গিত ছিল। হ্যাঁ, অবশ্যই পারে। ভোরের উৎপাত কমানোর একটা ভালো উপায় হলো রাতে শোবার আগে ওকে ভালো করে খেলিয়ে দেওয়া, ওই শিকারের অনুকরণ করে। তারপর ওর রাতের বা ভোরের খাবারটা একটা পাজল ফিডারে বা টাইমড অটোমেটিক ফিডারে দিয়ে রাখা। টাইমড ফিডার? হ্যাঁ, তাহলে রাতে বা ভোরে খিদে পেলে ও ব্যস্ত থাকবে খাবারটা বের করতে, আপনাকে ডাকাডাকি সম্ভাবনা কমবে। এটা তো দারুণ সমাধান। আর খাদ্যাভ্যাস নিয়ে ছোট্ট একটা কথা যোগ করি, বিড়াল কিন্তু অব্লিগেট কার্নিভোর, মানে খাঁটি মাংসাশী। ওদের খাবারে পর্যাপ্ত পশু প্রোটিন এবং টাউরিন নামে একটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকা অপরিহার্য। কিছু গবেষণা এটাও বলছে যে উচ্চ প্রোটিনযুক্ত খাবার এবং নিয়মিত খেলার সুযোগ দিলে ওরা বাড়ির বাইরে ইঁদুর বা পাখি শিকার কম করতে পারে। বুঝলাম। এবার চতুর্থ স্তম্ভ, ইতিবাচক, সামঞ্জস্যপূর্ণ এবং অনুমানযোগ্য মানব বিড়াল সামাজিক মিথস্ক্রিয়া। মানে আমাদের সাথে ওদের সম্পর্কটা কেমন হওয়া উচিত? এর মূল কথা কি? মূল কথাটা হলো পছন্দ, অনুমানযোগ্যতা এবং ধারাবাহিকতা। মানে বিড়ালকে পছন্দ করার সুযোগ দেওয়া উচিত যে সে কখন, কিভাবে এবং কতক্ষণ আমাদের সাথে মিশতে চায়। মানে ওর মুডের উপর ছাড়া? অনেকটা তাই। জোর করে কোলে নেওয়া, আদর করা বা বিরক্ত করা উচিত নয়, বরং বিড়াল যখন নিজে থেকে এগিয়ে আসে তখন অল্প সময়ের জন্য ইতিবাচক সাড়া দেওয়া অনেক বেশি কার্যকর সম্পর্ক তৈরি করে। মিথস্ক্রিয়াটা যেন ওর কাছে একটা আনন্দদায়ক অভিজ্ঞতা হয়, ভয়ের নয়। কিভাবে বুঝবো যে বিড়াল মিশতে চাইছে বা চাইছে না? কিছু লক্ষণ বলবেন? অবশ্যই। যখন একটা বিড়াল আপনার দিকে লেজ উঁচু করে এগিয়ে আসে, আপনার পায়ে বা হাতে মাথা বা শরীর ঘষে, আলতো করে মিউ করে বা আপনার কোলে লাফিয়ে ওঠে, এগুলো স্পষ্টত ইতিবাচক সংকেত সে আপনার সঙ্গ চাইছে। হ্যাঁ, এগুলো তো দেখাই যায়। খেলার জন্য খেলনা মুখে করে আনা বা আপনার কাজের জায়গায় এসে বসা, এগুলোও তাই। অন্যদিকে যদি দেখেন সে আপনার এগিয়ে যাওয়া দেখে পিছিয়ে যাচ্ছে, মুখ ঘুরিয়ে নিচ্ছে, কান পেছনের দিকে বা পাশের দিকে চেপে ধরছে, লেজ দ্রুত নাড়াচাড়া করছে বা ফুলিয়ে ফেলছে, হিস হিস শব্দ করছে বা গড়গড় করছে, এগুলো পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে সে এখন একা থাকতে চায় বা বিরক্ত বোধ করছে। এই বডি ল্যাঙ্গুয়েজ বোঝাটা খুব জরুরি তাহলে। একদম। এই শারীরিক ভাষাগুলো বোঝা এবং সম্মান করাটা একটা সুস্থ সম্পর্কের চাবিকাঠি। একদম ঠিক। এবার শেষ স্তম্ভ, পঞ্চমটি, বিড়ালের গন্ধেন্দ্রিয়ের গুরুত্বকে সম্মান করা। আমরা মানুষরা হয়তো গন্ধের জগৎটাকে অতটা গুরুত্ব দিই না, কিন্তু বিড়ালদের জন্য এটা অসাধারণ গুরুত্বপূর্ণ, তাই না? অসাধারণ গুরুত্বপূর্ণ। গন্ধ ওদের যোগাযোগের প্রধান মাধ্যম।
এর মাধ্যমে ওরা নিজেদের এলাকা চেনে, অন্য বিড়াল বা প্রাণীকে শনাক্ত করে, এমনকি নিরাপদ বোধ করে। ওদের একটা নিজস্ব সেন্ট প্রোফাইল বা গন্ধচিত্র থাকে। গন্ধচিত্র? হ্যাঁ, ওরা শরীরের বিভিন্ন গ্রন্থি থেকে, যেমন মুখের পাশে, থুতনির নিচে, কানের সামনে, লেজের গোড়ায় এবং পায়ের পাতায় ফেরোমোন নামে এক বিশেষ রাসায়নিক গন্ধ নিঃসরণ করে। যখন ওরা কোনো জিনিসে বা আমাদের গায়ে মাথা বা শরীর ঘষে, যাকে বলে অ্যালো রাবিং বা অলো রাবিং, বা কোনো জায়গায় আঁচড়ায় অ্যালো মার্কিং বা অলো মার্কিং, তখন ওরা আসলে এই গন্ধ দিয়ে নিজেদের পরিচিতি আর এলাকা চিহ্নিত করে। ও আচ্ছা। পরিচিত বিড়ালরা একে অপরের গায়ে বা একই জায়গায় গন্ধ লাগিয়ে একটা মুশতারাক বা দলীয় গন্ধচিত্র তৈরি করে। তাহলে এই গন্ধচিত্র যাতে নষ্ট না হয়, সেজন্য আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয়? কয়েকটা সাধারণ বিষয় খেয়াল রাখলেই হবে। প্রথমত, খুব তীব্র গন্ধযুক্ত জিনিস যেমন এয়ার ফ্রেশনার, কড়া গন্ধের ক্লিনার বা সুগন্ধি লিটার ব্যবহার না করাই ভালো, কারণ এগুলো ওদের নিজস্ব গন্ধকে ঢেকে দেয় বা বিরক্তিকর হতে পারে। এটা তো আগেই বলেছেন লিটারের ক্ষেত্রে। হ্যাঁ। দ্বিতীয়ত, বিড়াল যেখানে মুখ বা শরীর ঘষে চিহ্ন রাখে, সেই জায়গাগুলো খুব বেশি পরিষ্কার করা বা মুছে ফেলা উচিত নয়। তৃতীয়ত, ওদের বিছানা বা কম্বল কাচার সময় একটা অংশ না কেচে রেখে দিন বা ধোয়ার পর পুরনো জিনিসের সাথে কিছুক্ষণ রেখে দিন, যাতে পরিচিত গন্ধটা কিছুটা হলেও ফিরে আসে। আচ্ছা, পুরনো গন্ধটা রেখে দিতে হবে? হ্যাঁ, কিছুটা। চতুর্থত, বাড়িতে নতুন কোনো আসবাব বা জিনিস আনলে সেটাতে বিড়ালের নিজের গন্ধ, যেমন ওর পুরনো চাদর ঘষে একটু মাখিয়ে দিন, যাতে জিনিসটাকে অচেনা মনে না হয়। পঞ্চমত, বাইরের জুতো, ব্যাগ ইত্যাদি যাতে বাইরের অচেনা বা অন্য পশুর গন্ধ থাকতে পারে, সেগুলো বিড়ালের মূল বিচরণ ক্ষেত্র, মানে যেখানে সে বেশি সময় কাটায়, তার থেকে দূরে রাখুন। এই পরিচিত গন্ধ জগতের ভারসাম্য বজায় রাখা ওদের মানসিক শান্তির জন্য খুব জরুরি। 5টি স্তম্ভ নিয়ে তো আমরা বিস্তারিত আলোচনা করলাম। এবার একটু বৃহত্তর প্রেক্ষাপটে আসি। যখন এই চাহিদাগুলো পূরণ হয় না, বা ধরুন অন্য কোনো কারণে বিড়াল মানসিক চাপে থাকে, তখন কি হতে পারে? বিশেষ করে যদি বাড়িতে একাধিক বিড়াল থাকে, তখন সমস্যাগুলো কিভাবে দেখা দেয়? যখন পরিবেশগত চাহিদা পূরণ হয় না, তখন বিড়ালের মধ্যে মানসিক চাপ বা স্ট্রেস তৈরি হয়। এটা স্বাভাবিক। এর বহিঃপ্রকাশ বিভিন্নভাবে হতে পারে, যেমন ধরুন স্বাভাবিকের চেয়ে বেশি লুকিয়ে থাকা, খাওয়া বা জলের অভ্যাসে পরিবর্তন, লিটার বক্সের বাইরে মলমূত্র ত্যাগ করা। এটা খুব কমন একটা প্রবলেম। হ্যাঁ, খুবই কমন। এছাড়া অতিরিক্ত গা চাটা বা লোম তুলে ফেলা বা এমনকি আগ্রাসী আচরণ দেখানো। বাড়িতে একাধিক বিড়াল থাকলে এই সমস্যাগুলো আরও জটিল হতে পারে। সম্পদের, মানে ওই যে খাবার, জল, লিটার বক্স, নিরাপদ উঁচু জায়গা, বিশ্রামের জায়গা, আঁচড়ানোর পোস্ট, এমনকি মালিকের মনোযোগ, এগুলোর অপ্রতুলতা বা সঠিক বন্টনের অভাব থাকলে ওদের মধ্যে প্রতিযোগিতা এবং সংঘাত দেখা দিতে পারে। নতুন বিড়াল আনলেও তো সমস্যা হয় শুনেছি। হ্যাঁ, নতুন বিড়াল আনার সময় যদি ধীরে ধীরে পরিচিত না করানো হয়, তাহলেও পুরনো বিড়ালটি প্রচণ্ড মানসিক চাপে পড়তে পারে এবং সংঘাত হতে পারে। মানানসই সঙ্গী বাছাই করাটাও কি জরুরি? মানে সব বিড়াল কি একসাথে থাকতে পারে? হ্যাঁ, কিছুটা তো বটেই। যেমন একই লেটারের ভাই বোন বা একসাথে বড় হওয়া বিড়ালদের মধ্যে সম্পর্ক সাধারণত ভালো হয়। আবার খুব চনমনে অল্প বয়সী বিড়ালের সাথে খুব বয়স্ক বা শান্ত স্বভাবের বিড়ালকে রাখলে সমস্যা হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবেশটা এমনভাবে সাজানো যাতে প্রত্যেকের চাহিদা পূরণ হয় এবং সংঘাতের সুযোগটা কমে। এই 5টি স্তম্ভ পূরণ করার চেষ্টার পাশাপাশি বিড়ালের মানসিক চাপ কমাতে বা সুস্থতা বাড়াতে আর কি করা যেতে পারে? উৎসগুলোতে কিছু সাপ্লিমেন্ট, ভেষজ বা ফেরোমোনের কথা উল্লেখ করা হয়েছে। এগুলোর ভূমিকা কি? এগুলো কি ব্যবহার করা উচিত? দেখুন, কিছু পরিপূরক বা কমপ্লিমেন্টারি থেরাপি সাহায্য করতে পারে, তবে দুটো বিষয় মনে রাখা খুব জরুরি। প্রথমত, এগুলো কখনোই পরিবেশগত ব্যবস্থাপনার অর্থাৎ 5টি স্তম্ভ পূরণ করা বা আচরণ পরিবর্তনের মূল পরিকল্পনার বিকল্প নয়। আচ্ছা। দ্বিতীয়ত, যে কোনো কিছু ব্যবহার করার আগে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বিশেষ করে যদি বিড়ালের অন্য কোনো শারীরিক সমস্যা থাকে বা অন্য ওষুধ চলে। নিজে থেকে কিছু করা একদমই উচিত নয়। ঠিক।
কি ধরনের সাপ্লিমেন্ট বা ভেষজ ব্যবহার করা হয় সাধারণত? কিছু নন প্রেসক্রিপশন সাপ্লিমেন্টস আছে যা উদ্বেগ বা চাপ কমাতে সাহায্য করতে পারে বলে দাবি করা হয়, যেমন অ্যালফা ক্যাসোজেপাইন, যা দুধের প্রোটিন থেকে তৈরি, এল-ট্রিপ্টোফ্যান বা এল-থেনিন যুক্ত প্রোডাক্ট। তবে এগুলোর কার্যকারিতা নিয়ে খুব জোরালো বৈজ্ঞানিক প্রমাণ এখনো সীমিত। প্রমাণ সীমিত? হ্যাঁ, বয়স্ক বিড়ালদের মধ্যে কগনিটিভ ডিসফাংশন সিনড্রোম, যা অনেকটা মানুষের ডিমেনশিয়ার মতো, তার জন্য কিছু স্মৃতিশক্তি বা স্নায়ু সুরক্ষাকারী সাপ্লিমেন্টও পাওয়া যায়। ভেষজের মধ্যে ক্যাটনেপ অনেক বিড়ালকে সাময়িকভাবে উত্তেজিত বা রিল্যাক্সড করতে পারে, যদিও সব বিড়ালের উপরে এর প্রভাব পড়ে না। ক্যাটনিপ তো খুব জনপ্রিয়। হ্যাঁ, তবে সবার উপর কাজ করে না। ক্যাটগ্রাস বা বিড়ালের জন্য নিরাপদ ঘাস, যেমন গম বা ওট ঘাস, কিনে বা বাড়িতে লাগিয়ে দিলে ওরা চিবোতে পারে, যা হজমে সাহায্য করে এবং মানসিক উদ্দীপনা যোগায়। ভ্যালেরিয়ান বা সিলভার ভাইনের মতো কিছু উদ্ভিদের প্রতিও কিছু বিড়াল আকৃষ্ট হয়। তবে আবারও বলছি, অনেক সাধারণ ঘরের গাছ বা এসেনশিয়াল অয়েল বিড়ালের জন্য মারাত্মক বিষাক্ত হতে পারে, তাই নিজে থেকে কিছু দেওয়ার আগে অবশ্যই জেনে নিতে হবে বা পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পেট রেমেডি নামে একটি কমার্শিয়াল প্রোডাক্ট আছে যাতে ভ্যালেরিয়ান ইত্যাদি ভেষজের মিশ্রণ থাকে এবং এটি অপেক্ষাকৃত নিরাপদ বলে মনে করা হয়। আর সিনথেটিক ফেরোমোন যেমন ফেলিওয়ে, এগুলো কি আসলেই কাজ করে? সিনথেটিক ফেরোমোনগুলো বিড়ালের স্বাভাবিক ফেরোমোনের অনুকরণে তৈরি, যেমন ফেলিওয়ে ক্লাসিক মুখের ফেরোমোনের অনুকরণ, যা বিড়ালকে পরিচিত ও নিরাপদ বোধ করায়। ফেলিওয়ে ফ্রেন্ডস বা মাল্টিক্যাট মা বিড়াল তার বাচ্চাদের আশ্বস্ত করার জন্য যে ফেরোমোন নিঃসরণ করে তার অনুকরণ, যা একাধিক বিড়ালের মধ্যে সম্পর্ক ভালো রাখতে সাহায্য করতে পারে। মানে ঝগড়া কমাতে? হ্যাঁ, কিছুটা। ফেলিওয়ে অপটিমাম একটি নতুন মিশ্রণ। এগুলো ডিফিউজার, স্প্রে বা ওয়াইপস হিসাবে পাওয়া যায় এবং বিভিন্ন পরিস্থিতিতে, যেমন নতুন বাড়িতে যাওয়া, ভ্রমণ, পশু চিকিৎসকের কাছে যাওয়া বা একাধিক বিড়ালের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। তবে আবারও বলছি, এগুলো কোনো জাদুঘরী সমাধান নয়, বরং পরিবেশগত পরিবর্তন এবং আচরণ প্রশিক্ষণের পাশাপাশি একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে। মানে শুধু ফেরোমোন লাগিয়ে দিলেই হবে না? একদম না। আর হ্যাঁ, কিছু গবেষণায় দেখা গেছে শান্ত ধ্রুপদী সঙ্গীত বা বিশেষভাবে বিড়ালের জন্য তৈরি করা সঙ্গীতও ওদের রিল্যাক্স করতে সাহায্য করে। আর যদি সমস্যাটা খুব গুরুতর হয়, যেমন ধরুন তীব্র ভয়, অ্যাংজাইটি বা আগ্রাসন, তখন কি ওষুধের প্রয়োজন হতে পারে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে যখন আচরণগত সমস্যা খুব তীব্র হয় এবং পরিবেশগত পরিবর্তন বা প্রশিক্ষণেও যথেষ্ট উন্নতি হয় না, তখন পশু চিকিৎসক আচরণ পরিবর্তনের পরিকল্পনাকে সাহায্য করার জন্য কিছু প্রেসক্রিপশন ওষুধ দিতে পারেন। প্রেসক্রিপশন ওষুধ? হ্যাঁ, এগুলো সাধারণত মানুষের অ্যাংজাইটি বা ডিপ্রেশনের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের মতো, যা মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের যেমন সেরোটোনিন এর উপর কাজ করে মেজাজ বা আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটা অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে হওয়া উচিত। অবশ্যই, ডাক্তারের পরামর্শে। একদম। ওষুধ শুরু করার আগে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, চলাকালীন নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজন ফুরলে ধীরে ধীরে সঠিক পদ্ধতিতে ওষুধ বন্ধ করা অত্যন্ত জরুরি। এগুলো কোনোভাবেই আচরণ সমস্যার প্রথম বা একমাত্র সমাধান নয়, বরং একটি সমন্বিত চিকিৎসার অংশ। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে বিড়ালদের শুধু কম যত্নের বা লো মেইনটেনেন্স পোষ্য ভাবাটা মস্ত বড় ভুল। ওদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নির্দিষ্ট কিছু পরিবেশগত এবং আচরণগত চাহিদা পূরণ করা অপরিহার্য। ওই যে 5টি স্তম্ভের কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম, খুব ছোট ছোট কিছু পরিবর্তনও ওদের জীবনে অনেক বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাহলে একজন পোষ্য মালিক হিসেবে এই আলোচনার মূল বার্তা কি দাঁড়ালো? মূল বার্তা হলো, আপনার বিড়াল বন্ধুর এই বিশেষ চাহিদাগুলো বোঝার চেষ্টা করুন এবং পূরণ করার চেষ্টা করুন। এটা শুধু ওদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ বা নানা রকম আচরণগত সমস্যা প্রতিরোধ করবে তাই নয়, আপনার সাথে ওর বন্ধনকেও আরও মজবুত করবে। আর খেয়াল রাখুন কিছু প্রাথমিক লক্ষণের দিকে, যেমন ধরুন হঠাৎ করে লুকিয়ে থাকার প্রবণতা বেড়ে যাওয়া, খাওয়া দাওয়া বা লিটার ব্যবহারের অভ্যাসে পরিবর্তন আসা, অতিরিক্ত ডাকাডাকি করা বা অস্বাভাবিক আগ্রাসন দেখানো। এগুলো হতে পারে কোনো শারীরিক বা মানসিক সমস্যার ইঙ্গিত।
তাহলে এই লক্ষণগুলো দেখলে কি করা উচিত? যদি আপনার বিড়ালের আচরণে কোনো অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন বা কোনো সমস্যা নিয়ে চিন্তিত হন, তাহলে দেরি না করে অবশ্যই একজন পশু চিকিৎসক বা সম্ভব হলে একজন অভিজ্ঞ ফ্যালেন বিহেভিয়ার কনসালটেন্ট বা আচরণ বিশেষজ্ঞের পরামর্শ নিন। সঠিক সময়ে সাহায্য নিলে অনেক সমস্যায় কিন্তু সহজে সমাধান করা যায়। আমরা আলোচনার এক পর্যায়ে জেনেছি যে বিড়ালরা প্রায়শই সহজে পাওয়া খাবারের চেয়ে একটু কাজ করে বা চ্যালেঞ্জ নিয়ে খাবার পেতে বেশি পছন্দ করে, যাকে বলে কন্ট্রোল ফ্রি লোডিং। তাহলে শ্রোতাদের জন্য আজকের চিন্তাটা হতে পারে এই রকম: প্রতিদিন শুধু বাটিতে খাবার ঢেলে না দিয়ে ওদের খাবার সময়টাকে একটু বেশি মজার আর মানসিকভাবে উদ্দীপক করে তোলার জন্য আজ থেকেই তারা একটা ছোট্ট নতুন উপায় কি চেষ্টা করতে পারেন। হতে পারে খাবারটা ওদের প্রিয় খেলনার ভিতরে ভরে দেওয়া বা বাড়ির কয়েকটা কোণায় লুকিয়ে রাখা। ভাবুন তো আপনার ছোট্ট বন্ধুটা এতে কতটা খুশি হতে পারে।